রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ২৭ লিখেছেন ইয়োস্টানিমু। ধরণীতে তখন ধীরে ধীরে রাত নেমে এসেছে। কিছুক্ষণ আগেও অস্তগামী সূর্যের রাঙা আভায় ঝলমল করা পানির বিস্তীর্ণ অংশটা এখন অন্ধকারে নরম চাদরে ঢেকে যাচ্ছে। নদীর দুই পাড়ে ছোট ছোট আলো জ্বলে উঠেছে। দূরে কোথাও মাঝিদের নৌকায় টিমটিম করে আলো জ্বলছে। শীতল বাতাসে ভেসে আসছে নদীর কাঁচা পানির ঘ্রাণ। আর সেই ঘ্রাণে সঙ্গে মিশে আছে সারাদিনের আনন্দময় ক্লান্তি। ধীরে ধীরে মোটরচালিত বোটটি ঘাটের দিকে ফিরে এলো। মাঝি দক্ষ হাতে বোটটাকে কাঠের পাটাতনের সঙ্গে ভিড়িয়ে দিতেই সবাই একে একে নামতে শুরু করলো। বেলা এখনও একটু সাবধানে হাঁটছে। বোট থেকে নামার সময় ঢেউয়ের কারণে কাঠের পাটাতনটা হালকা নড়ে উঠতেই সে আবারও ভারসাম্য হারিয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সায়র বিন্দুমাত্র দেরি না করে তার কনুইটা আলতো করে ধরে ফেলল। খুব স্বাভাবিক কণ্ঠেই বলল, ধীরে নাম, এত ছটফট করিস কেন সবসময়? বেলা একবার তার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, পা মুচড়ে গেছে, ধীরেই নামছিলাম। সায়র শুধু মৃদু মাথা নাড়ল। সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসলো সায়র, পাশে বসলো বিহান, পিছনের সিটে জানালার পাশে বসলো বেলা, আর তার পাশে ইরা। গাড়ি ধীরে ধীরে নদীর ঘাট ছেড়ে শহরের রাস্তার দিকে এগিয়ে চলল। সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তি থাকলেও বিহানের মুখে যেন ক্লান্তি বলে কোনো শব্দই নেই। গাড়ি ছাড়তেই সে নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে আমার একটা জিনিস বুঝতে আর বাকি নেই। সায়র স্টিয়ারিং সামলাতে সামলাতেই জিজ্ঞেস করলো, আবার কি বুঝলি? তুই আর আগের সে সায়র নেই। সায়র ভ্রুকুচকে তাকালো, মানে? আগে ছেলে গম্ভীর পুরুষ, এখন দেখি প্রেমিক পুরুষও হয়েছিস। ইরা হেসে ফেলল, আপনি না, একদমই ভালো না। বিহান সঙ্গে সঙ্গে বলল, আমি তো সত্যি কথাই বলছি। বিহান ফের নাটকীয় ভঙ্গিতে বলে, আজকে দেখলাম নৌকায় উঠানোর সময় কি যত্ন, কি ধৈর্য, কি ভদ্রতা। সায়র গম্ভীর মুখে বলল, বেশি নাটক করিস না। নাটক করছি? আমি তো শুধু পর্যবেক্ষণ করছি। ইরা এবার মজা করে বলল, আমার মনে হয় বিহান ভাইয়ের আসল সমস্যা হলো উনি অন্যের ব্যাপারে বেশি আগ্রহী। অবশ্যই, আমি জন্মগত গোয়েন্দা। তাই নাকি? আর আমার গোয়েন্দাগিরি বলছে আজকে কেউ একজন সারাক্ষণ কারো দিকে আর চোখে তাকাচ্ছিল। কথাটা বলেই সে দুষ্টু হাসি দিয়ে সায়রের দিকে তাকালো। সায়র বিরক্তির ভান করে বলল, চুপ করে বসবি? না। কেন? কারণ আজকে তোকে পচানোর এমন সুন্দর সুযোগ আমি হাতছাড়া করব না। সবাই হেসে ফেলল, শুধু একজন ছাড়া, বেলা। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তার দুই পাশে একটার পর একটা দোকান, মানুষের ভিড়, উজ্জ্বল আলো, ব্যস্ত শহর, সব কিছু যেন তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। অথচ তার মনটা কোথাও আটকে আছে। আজকের পুরো দিনের প্রতিটি মুহূর্ত একে একে মনে পড়ছে। চুল বেঁধে দেওয়া, নৌকায় ওঠার সময় হাত বাড়িয়ে দেওয়া, সব কিছু যেন এখনও তার কানে বাজছে। অজান্তেই তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে সায়রের চোখ পড়ল বেলার মুখের উপর। সে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল। আজ সারাদিনে এই প্রথম সে বেলার মুখে এত শান্ত একটা অভিব্যক্তি দেখল। নিজের অজান্তেই তার বুকের ভেতরও অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু পরের মুহূর্তে সে আবারও চোখ ফিরিয়ে নিল। একই গাড়িতে বসে থেকেও দুজনের মধ্যে কোনো কথা হলো না। তবু নীরবতাও একটা নিজস্ব ভাষা থাকে, আর সেই ভাষাটা আজ দুজনেই ধীরে ধীরে বুঝতে শিখেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো ইরাদের বাড়ির সামনে। ইরা সিট বেল্ট খুলে হাসি মুখে বলল, আজকের দিনটা সত্যি খুব সুন্দর ছিল। বিহান সঙ্গে সঙ্গে বলল, শুধু সুন্দর? আমার তো মনে হচ্ছে আবারও আসতে হবে। আসবেন? তবে এবার আগে থেকে পরিকল্পনা করে। সায়র মুচকি হেসে বলল, ওকে। ইরা দরজা খুলে নামার আগে একবার বেলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ভালো করে বিশ্রাম নিস। বেলা হালকা হেসে মাথা নাড়ল। তুইও? ইরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আবারও গাড়ি চলতে শুরু করলো। এবার আর কেউ তেমন কথা বলল না। বিহানও হয়তো সারাদিনের ক্লান্তিতে একটু চুপ হয়ে গেছে। গাড়ির ভেতরে শুধু মৃদু সুরে বাজছিল পুরনো একটি গান, আর জানালার বাইরে রাতের শহরটা দ্রুত পেছনে সরে যাচ্ছিল। প্রায় ২০ মিনিট পর গাড়িটা এসে থামল খান বাড়ির বিশাল লোহার গেটের সামনে। দারোয়ান দ্রুত গেট খুলে দিল। গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকতেই বাড়ির বারান্দায় উজ্জ্বল আলো চোখে পড়ল। বেলার বুকের ভেতরটা আবারও ধীরে ধীরে ভারী হয়ে উঠল।
নদীর ধারে সেই প্রশান্তিটুকু যেন মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। গাড়ি থেকে নেমে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে ঢুকতেই সোফায় বসে থাকা মমতাজ বেগম চোখ তুলে একবার তাকালেন। তার দৃষ্টি প্রথমে গিয়ে থামল সায়রের উপর, তারপর বিহানের দিকে, একটু পরে বেলার দিকেও তাকালেন বটে, কিন্তু সেই দৃষ্টিতে কোনো মমতা ছিল না। মনে হলো ঘরে বেলা নামে কেউই উপস্থিতি নেই। তিনি উঠে দাঁড়িয়ে শুধুই বললেন, সায়র, এত রাত করলে কেন? সায়র শান্ত গলায় উত্তর দিল, রাস্তায় একটু জ্যাম ছিল আম্মু। খেয়েছো কিছু? না। হাত মুখ ধুয়ে নিচে এসো, খাবার গরম করছি। কথাগুলো বলার সময় তিনি একবারও বেলার দিকে তাকালেন না। এমনকি বিহানকে বসতে বললেন, খোঁজ খবর নিলেন, কিন্তু বেলাকে উদ্দেশ্য করে একটি শব্দও উচ্চারণ করলেন না। বেলা নিশ্চুপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার বুকের ভেতরটা ধীরে ধীরে মোচড় দিয়ে উঠল। সে জানত মমতাজ বেগম তাকে পছন্দ করেন না, কিন্তু এভাবে সম্পূর্ণ অস্বীকার করে দেওয়াটা যে এতটা কষ্টের হবে সেটা সে কল্পনাও করেনি। তার মনে হলো এই বিশাল বাড়িটায় সে যেন একজন অতিথিও নয়, বরং এমন একজন যার উপস্থিতি ইচ্ছে করেই অপেক্ষা করছে মমতাজ বেগম। চোখের কোণে হালকা পানি জমে উঠলেও সে মাথাটা নিচু করে ফেলল। না, কাউকে নিজের দুর্বলতা দেখাবে না, নিঃশব্দেই সব সহ্য করবে না, কারণ এই সম্পর্কের ভার শুধু তার একার নয়। তবুও এই পরীক্ষাটা হয়তো তাকেই সবচেয়ে বেশি দিতে হবে। সায়র আর চোখে একবার বেলার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। তার বুকের ভেতরটাও অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। কিন্তু মায়ের সামনে এই মুহূর্তে কিছু বললে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তাই সে শুধু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। বেলা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। প্রতিটি ধাপ যেন আজ অদ্ভুত ভারী লাগছে। খানবাড়ির বিশাল করিডোরটা নিস্তব্ধ। আলোগুলোর ম্লান আবহাওয়া পুরো পরিবেশটাকে আরও নির্জন করে তুলেছে। একটু আগেই ড্রয়িং রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। মমতাজ বেগমের সে নির্লিপ্ত দৃষ্টি, ইচ্ছে করে তাকে উপেক্ষা করে চলে যাওয়া, সব কিছু যেন বুকের ভেতর নিঃশব্দে কাটার মতো বিঁধে আছে। নিজের কক্ষের দরজাটা ভেতর থেকে বন্ধ করে কিছুক্ষণ দরজার সঙ্গেই হেলান দিয়ে দাঁড়িয়ে রইল বেলা। তারপর ধীরে ধীরে বিছানার ধারে গিয়ে বসে পড়ল। ঘরটা একদম নিঃশব্দ। জানালার বাইরে রাতের হালকা বাতাসে পর্দাগুলো দুলছে। দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে, অথচ বেলার ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। সে আয়নার দিকে তাকালো। আয়নায় ভেসে ওঠা নিজের মুখটাকে আজ কেমন অপরিচিত লাগছে। এই কি সেই বেলা যে সামান্য কথাতেই হেসে উঠত, যে সারাক্ষণ ইরা আর বিহানের সঙ্গে দুষ্টুমি করত, যার হাসিতে চারপাশ মুখর হয়ে থাকতো? আজ সেই মেয়েটাই যেন কয়েকদিনের মধ্যে অনেকটা বদলে গেছে। চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখ জুড়ে নীরবতা আর বুক ভরা অজস্র অপ্রকাশিত কথা। হঠাৎ সে নিজেই নিজের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, না, এভাবে আর না। কথাটা বলেই সে গভীর একটা নিঃশ্বাস নিল। আমি কেন নিজের হাসিটা হারিয়ে ফেলবো? আমি কেন সবসময় মুখ গোমড়া করে থাকবো? কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, তার জন্য নিজের স্বভাবটা তো আমি বদলে ফেলতে পারি না। তার চোখে ধীরে ধীরে দৃঢ়তা ফুটে উঠল। আগের সেই বেলায় আবার ফিরবে। আমি আবার হাসব, গল্প করব, সবাইকে নিয়ে আনন্দ করব, নিজের কষ্ট নিজের ভেতরেই রাখব, কিন্তু সেই কষ্টকে কোনো দিন আমার পরিচয় হতে দেব না। একটু থেমে সে খুব ধীরে বিছানার উপর রাখা ওড়নাটা গুছিয়ে রাখল। তারপর ফিসফিস করে বলল, তবে একটা জিনিস বদলাতে হবে। সায়রের নামটা মনে আসতেই তার চোখ দুটো অন্যমনস্ক হয়ে উঠল। আজ সারা দিনে মানুষটা তার জন্য যা যা করেছে সেসব মনে পড়তে বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো। সে জানে সায়র খুব ভালো পুরুষ, বরং যত দিন যাচ্ছে ততই সে বুঝতে পারছে মানুষটার ভেতরের কোমল দিকগুলো। আর সেই কারণে হয়তো তার নিজের মনটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বেলা ধীরে বলল, আমাদের সম্পর্কের শুরুটাই স্বাভাবিক ছিল না। জোর করে তৈরি হওয়া একটা সম্পর্ককে সময়ের আগে অন্য কোনো অনুভূতির রং দেওয়া ঠিক নয়। আমি ওনার প্রতি সম্মান রাখব, কৃতজ্ঞ থাকব, কিন্তু নিজের মনকে আর এতটা কাছে যেতে দেব না। যতটা দরকার ততটাই কথা বলবো, যতটা প্রয়োজন ততটাই কাছে থাকব, এর বেশি নয়। কারণ যত বেশি কাছে যাব তত বেশি কষ্ট পাওয়ার ভয় থাকবে, সায়রকে হারিয়ে ফেলার ভয়। সায়র নিশ্চয়ই ওকে বেহায়া ভাববে এত কাছে গেলে। সে ধীরে ধীরে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে। সেই আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত কণ্ঠে বলল, আগামীকাল থেকে নতুন করে শুরু করব। সবাই আমাকে আগের মতোই দেখবে, হাসি খুশি, চঞ্চল, দুষ্টু সেই বেলাকে। কেউ বুঝতেও পারবে না এই হাসির আড়ালে
কতটা অস্থিরতা লুকিয়ে আছে। আর সায়র, আপনি আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবেন, কিন্তু আমার অনুভূতিগুলো আমি আর আপনাকে বুঝতে দেব না সায়র ভাই। সময়ই ঠিক করবে আমাদের সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। এই দৃঢ় সিদ্ধান্তটুকু নিজের ভেতরে গেঁথে নিয়ে বেলা ধীরে ধীরে জানালা পর্দাটা টেনে দিল। কিন্তু সে জানতো না, মানুষ অনেক সিদ্ধান্তই নেয়, অথচ হৃদয় সব সময় সেই সিদ্ধান্ত মেনে চলতে পারে না। কখনো কখনো দুটি হৃদয়ের দূরত্ব বাড়ানোর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সেই হৃদয় দুটোই। সেদিনে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ধীরে ধীরে সবার শরীরে ভর করলেও খানবাড়ির প্রতিটি মানুষের মনে যেন ভিন্ন ভিন্ন অনুভূতির ঢেউ খেলছিল। রাত আরও গভীর হয়েছে, পুরো বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে গেছে। করিডোরে সাদা আলোয় দীর্ঘ ছায়াগুলো আরও লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে। নিজের ঘরে একা বসে আছে সায়র, ছোপার পিঠে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করছিল সে। কিন্তু চোখ বন্ধ করলে আজ সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো একটার পর একটা স্পষ্ট হয়ে ভেসে উঠছে। নদীর ধারে বাতাসে উঠতে থাকা বেলার চুল, লজ্জায় নিচু হয়ে থাকা মুখটা চুল বাঁধতে গিয়ে তার নীরব সম্মতি, বোটে ওঠার সময় ভয়ে কেঁপে ওঠা হাত, আর নিজের হাত শক্ত করে ধরে রাখা সেই মুহূর্তটা অজান্তেই সায়রের ঠোঁটের কোণে এক ফোঁটা মৃদু হাসি ফুটে উঠল। সে খুব আস্তে নিজেকেই বলল, মেয়েটা সত্যি বদলে গেছে। একসময় যার চোখে মুখে সারাক্ষণ দুষ্টুমি লেগে থাকতো, যে কোনো কথা না বলেই থাকতে পারতো না, আজ সেই মেয়েটাই কত নিশ্চুপ হয়ে গেছে। হাসতে গেলেও যেন আগে ভাবতে হয় তাকে, কথা বলতে গেলেও বুকের ভেতর কোথায় যেন একটা ভয় কাজ করে। এই পরিবর্তনের জন্য কে দায়ী? প্রশ্নটার উত্তর সায়রের অজানা নয়। সে জানে এই বিয়ে বেলার জীবনের সমস্ত হিসাব নিকাশ এক মুহূর্তে বদলে দিয়েছে। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের ভবিষ্যৎ সব কিছু ত্যাগ করে পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্ক মেনে নিতে হয়েছে। সায়রের বুকের ভেতর হঠাৎ অপরাধবোধের একটা ভারী অনুভূতি জমে উঠল। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলোয় বাগানের ফুলগুলো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাতের শীতল বাতাস এসে তার মুখ ছুঁয়ে যাচ্ছে। সে নিচু স্বরে বলল, আমি জানি না তুই আমাকে কোনোদিন মন থেকে গ্রহণ করতে পারবি কিনা বেলা, কিন্তু একটা কথা আমি নিশ্চিত, আমি কখনো তোর কষ্টের কারণ হতে চাই না। তার চোখের সামনে আবার ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্যটা। মমতাজ বেগম ইচ্ছে করে বেলাকে সম্পূর্ণ অপেক্ষা করলেন, অথচ বেলা একটি কথাও বলল না, শুধু নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতায় সায়রের বুকের ভেতরটা খা খা করছে। সে মনে মনে ভাবল, আগে হলে নিশ্চয়ই রেগে যেত, মুখ ভার করে সবার সঙ্গে ঝগড়া করত, কিন্তু আজ যেন নিজের সমস্ত অভিমানটুকুও লুকিয়ে ফেলেছে। ঠিক তখনই দরজায় খুব আস্তে টোকা পড়ল, টক টক। সায়র ঘুরে তাকিয়ে বলে, ভেতরে আসো। দরজা খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন সারোয়ার খান। মুখে আগের মতোই গাম্ভীর্য, কিন্তু চোখে ছিল গভীর স্নেহের ছাপ। সায়র দ্রুত উঠে দাঁড়ালো। আব্বু, তুমি এই সময়? সারোয়ার খান হালকা হেসে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলে যাই। তিনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। সায়রও তার সামনে চেয়ারে বসল। কয়েক মুহূর্তে দুজনেই চুপ করে রইল। তারপর সারোয়ার খান ধীরে বললেন, সারাদিন তোদের দুজনকে খুব মন দিয়ে দেখলাম। সায়র ভ্রু কুঁচকে তাকালো। কি দেখলে? দেখলাম তোরা দুজনেই চেষ্টা করছিস, কেউ কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছিস না, সম্পর্কটা জোর করে এগিয়ে নিতে চাইছিস না। এই ধৈর্যটাই সবচেয়ে বড় জিনিস। সায়র নীরবে শুনতে লাগলো। সারোয়ার খান এবার একটু গম্ভীর হয়ে বললেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। জি বলো। আগামীকাল থেকেই বেলাকে বলবি সে যেন তোর রুমেই থাকে। কথাটা শুনে সায়র একটু থমকে গেল। এখনই? হ্যাঁ এখনই। সায়র কিছু বলতে গিয়েও থেমে গেল। সারোয়ার খান ছেলের মনের দ্বিধা বুঝতে পেরে শান্ত গলায় বললেন, আমি জানি তোরা দুজনেই সময় চাস, আমি এটাও জানি তোরা দুজনও একে অপরকে পুরোপুরি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিস। আমি তোকে কোনো সম্পর্ক জোর করে তৈরি করতে বলছি না, আমি শুধু চাই আমার মেয়েটা নিরাপদ থাকুক। একটু থেমে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মাকে তো তুই চিনিসই, তিনি সহজে বেলাকে মেনে নেবেন না। আজ যা দেখলি এটা শুধু কেবলই শুরু, সামনে আরও অনেক রকম কথা, অনেক রকম আচরণ দেখতে হতে পারে। সায়রের মুখটা কঠিন হয়ে উঠল। সারোয়ার খান ধীরে ধীরে বললেন, আমি চাই শুধু তুই সবসময় বেলাকে সাপোর্ট করিস। ঘরের বাতাসটা যেন আরও ভারী হয়ে উঠল। সায়র শান্ত গলায় বলল, আমি চেষ্টা করব আব্বু। সারোয়ার খান ছেলের কাঁধে হাত রেখে বললেন, চেষ্টা না, দায়িত্ব। এই একটা শব্দের মধ্যেই যেন হাজারটা অর্থ লুকিয়ে ছিল।
তিনি আবার বলতে শুরু করলেন, আজ একটা কথা তোকে বলি যেটা এতদিন কাউকে বলিনি। সায়র বিস্মিত হয়ে বাবার দিকে তাকালো। সারোয়ার খান মৃদু হেসে বললেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল যদি কখনো সুযোগ হয় তাহলে বেলাকেই তোর বউ করে রাখবো। সায়রের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি আগে থেকেই? হ্যাঁ, কিন্তু কখনো তো বলনি। সারোয়ার খান ম্লান হেসে উত্তর দিলেন, বলতে পারেনি কেন? সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বললেন, কারণ আমি জানতাম তোর মা কোনো দিনও এই প্রস্তাবে রাজি হবেন না। বাশারের প্রতি তার মনে যে অভিমান আর ঘৃণা জন্মে নিয়েছিল এত বছরেও সেটা একটুও কমেনি। এই রাগের প্রভাব পড়েছে নাজনীন আর বেলার উপরও। নাজনীনকে তিনি কোনোদিনও মন থেকে আপন ভাবতে পারেননি, আর বেলাকে তো প্রথম দিন থেকে ভুল বুঝে এসেছেন। এমনকি বিহানকেও খুব একটা পছন্দ করে না, যদিও সেটা প্রকাশ করেন না। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, ছোটবেলা থেকেই তুই বেলার প্রতি একটু বেশি যত্নশীল, আর সেটাকেই তোর মা অন্য চোখে দেখত শুরু করেছিলেন। তিনি মনে মনে করতেন বেলা ইচ্ছে করে সব সময় তোর আশেপাশে থাকে। আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে ওদের মাঝে কোনো সম্পর্ক একেবারেই নিষ্পাপ, কিন্তু তিনি কিছুতেই নিজের ধারণা বদলাতে চাননি। তাই নিজের ইচ্ছাটা নিজের মনে চাপা দিয়ে রেখেছিলেন। এই বিষয়টা নিয়ে কথা বললে সংসারে শুধু অশান্তি বাড়বে। কিন্তু দেখ, মানুষের পরিকল্পনা চেয়ে আল্লাহর ফয়সালা কত বড়। আমি যে কথাটা মুখে বলতে পারিনি, আল্লাহ সেটাই এমনভাবে লিখে রেখেছিলেন যে শেষ পর্যন্ত তোদের দুজনের বিয়েই হয়েই গেল। তাই আজ আর অতীত নিয়ে আফসোস করার সময় নেই। বেলাকে যেন আর কোনো অন্যায়ের মুখোমুখি হতে না হয়, আর সেই দায়িত্বটা আজ থেকে সম্পূর্ণ তোর। সায়র ধীরে ধীরে মাথা নিচু করল। সারোয়ার খান এবার দৃঢ় কণ্ঠে বললেন, এই বিয়ে কেবল একটা সামাজিক সম্পর্ক নয় সায়র, এই সম্পর্কের সঙ্গে একটা মেয়ের সম্মান, নিরাপত্তা আর ভবিষ্যৎ জড়িয়ে আছে। আজ থেকে বেলার সবচেয়ে বড় আশ্রয় তুই, তাই ওর মুখের হাসিটা ফিরিয়ে আনার দায়িত্ব তোর, আর ওকে সব ধরনের কষ্ট থেকে আগলে রাখার দায়িত্ব তোর। সায়রের বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি কথা দিচ্ছি আব্বু, যতদিন আমি বেঁচে আছি বেলার গায়ে কাউকে অন্যায়ভাবে একটা আঁচড়ও কাটতে দেব না। ওর সম্মান নিরাপত্তা রক্ষা করার জন্য যতটুকু করা দরকার আমি করব। সারোয়ার খানের চোখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বলেন, এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম। দরজার দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থেমে ছেলের দিকে ফিরে তাকিয়ে বললেন, আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, কিন্তু সম্মান, বিশ্বাস আর যত্ন দিয়ে মানুষের মন জয় করা যায়। তুই যদি কোনোদিন বেলার কাছ থেকে সত্যিকারের ভালোবাসা দেখতে চাস, তাহলে স্বামী হিসেবে অধিকার দেখানোর আগে একজন দায়িত্বশীল পুরুষ হয়ে তার পাশে দাঁড়াস। দেখবি একদিন বেলা নিজের ইচ্ছায় তোর হাতটা শক্ত করে ধরে রাখবে। কথাগুলো বলে সারোয়ার খান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সায়র অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর জানালার বাইরে চাঁদের আলোয় ভেসে থাকা আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি কোনো তাড়াহুড়ো করব না বেলা। তোর বিশ্বাসটা অর্জন করেই একদিন তোর পাশে দাঁড়াবো। কারণ সম্পর্কের সবচেয়ে সুন্দর ভিত্তি ভালোবাসা নয়, বিশ্বাস। পরদিন সকালে খানবাড়ির বিশাল ডাইনিং রুমে সকালের নাস্তার আয়োজন করা হয়েছে। বড় কাচের জানালা দিয়ে নরম রোদের আলো ঢুকে পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছে। টেবিলের উপর সারি করে সাজানো হয়েছে পরোটা, সবজি, ডিম, ফল আর ধোয়া ওঠা চায়ের কাপ। অন্য দিনের মতো সবাই একে একে টেবিলে বসেছে। বাইরের থেকে দেখলে সব কিছু স্বাভাবিক মনে হলেও প্রত্যেকের মনের ভেতর যেন অদৃশ্য এক টান টান উত্তেজনা কাজ করছে। সারোয়ার খান টেবিলের এক প্রান্তে গম্ভীর মুখে বসে খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। তার চোখের শান্ত ভাবটা দেখে বোঝার উপায় নেই তিনি মনে মনে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মমতাজ বেগম নিঃশব্দে সবার সামনে নাস্তা পরিবেশন করছেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবে চোখে মুখের কঠোরতা স্পষ্ট জানিয়ে দিচ্ছে মনের ভেতরের ক্ষোভ এতটুকুও কমেনি। সায়র চুপচাপ নিজের জায়গায় বসে আছে। বেলা ধীরে ধীরে ডাইনিং রুমে প্রবেশ করলো। মাথায় ওড়না টেনে চোখ নিচু করে সবার দিকে সালাম জানিয়ে খুব শান্তভাবে চেয়ারে বসে পড়ল। তার ভেতরে এখনও সংকোচ কাজ করছে। এদিকে বাশার খান আর নাজনীন সুলতানাও নীরবে নাস্তা করছিলেন। তারা দুজনেই মেয়ের মুখের দিকে বারবার তাকাচ্ছিলেন। বাবা মায়ের চোখ এড়িয়ে যায় না সন্তানের মনের অবস্থা। বেলার মুখের নীরবতা তাদের বুকেও কষ্টের রেখা এঁকে দিচ্ছিল। কিছুক্ষণ শুধু থালা বাসনের শব্দ ছাড়া আর কোনো কথা শোনা গেল না।
হঠাৎ সারোয়ার খান খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, একটা কথা বলার ছিল। সঙ্গে সঙ্গে সবাই তার দিকে তাকালো। তিনি ধীরে ধীরে বেলার দিকে দৃষ্টি স্থির করে বললেন, বেলা, আজ থেকেই তুই সায়রের রুমে থাকবি। একটি মাত্র বাক্য, কিন্তু সেই বাক্য যেন পুরো ডাইনিং রুমের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল এবং স্তব্ধ করে দিল। নাজনীন সুলতানা বিস্ময়ে চোখ বড় বড় করে মেয়ের দিকে তাকালেন। বাশার খানও কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন। যদিও জানতেন বিয়ের পর একসময় এমনটা হবেই, তবুও এত দ্রুত সিদ্ধান্তটা আসবে সেটা তিনি ভাবেননি। বেলার হাত থেকে চামচটা প্রায় পড়ে যাচ্ছিল। সে বিস্মিত চোখে সারোয়ার খানের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর খুব ধীরে বলল, চাচ্চু আমি। সারোয়ার খান শান্ত স্বরে বললেন, কিছু বলতে চাস? বেলা মাথা নিচু করে কাপা গলায় বলল, আমি এখনই ওখানে থাকতে চাই না। কথাটা বলে সে সংকোচে চুপ করে গেল। ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে এলো। সায়রও মাথা তুলে বাবার দিকে তাকালো। সে বুঝতে পারছিল বেলা অস্বস্তিতে আছে। ঠিক তখনই সারোয়ার খান খুব স্থির কণ্ঠে বললেন, আমি তোর অস্বস্তিতা বুঝি মা, কিন্তু জীবনের কিছু সত্যি এড়িয়ে যাওয়া যায় না। সায়র তোর স্বামী, আলাদা আলাদা ঘরে থাকার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। বেলা খুব আস্তে বলল, কিন্তু তিনি এবার কথার মাঝখানে থামিয়ে দিলেন। না বেলা, এই বিষয় নিয়ে আর কোনো আপত্তি শুনতে চাই না। তার কণ্ঠে রাগ ছিল না, কিন্তু এমন এক দৃঢ়তা ছিল যা অমান্য করার সাহস কারোরই নেই। তিনি আরও বললেন, আমি তোকে কোনো চাপ দিচ্ছি না। আমি শুধু চাই তোরা স্বাভাবিকভাবে নিজেদের সম্পর্কটাকে সময় দিতে শিখিস। একই ঘরে থাকা মানেই সব কিছু বদলে যাবে এমন নয়, কিন্তু একে অপরকে বোঝার সুযোগটা তো তৈরি হবে। বাশার খান ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি মনে করি ভাইজান ঠিকই বলেছেন। সম্পর্ককে সময় দিতে হলে দূরত্ব নয়, পারস্পরিক বিশ্বাস দরকার। নাজনীন সুলতানা মেয়ের দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, বড়দের কথা শুনতে হয় মা। বেলা কোনো উত্তর দিল না। সে শুধু একবার খুব আস্তে সায়রের দিকে তাকালো। সায়রও ঠিক সেই মুহূর্তে তার দিকে তাকিয়েছিল। দুজনেরই চোখ এক মুহূর্তের জন্য মিলল। সায়র খুব অল্প করে আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল, যেন নীরবে বলছে, ভয় পাস না, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। সেই ছোট্ট আশ্বাসটুকু বেলার অস্থির মনকে খানিকটা শান্ত করলেও সংকোচ পুরোপুরি কাটল না। অন্যদিকে মমতাজ বেগম এতক্ষণ একটিও কথা বলেননি। তার মুখের কঠোরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন তিনি। এই সিদ্ধান্ত তার একেবারেই পছন্দ হয়নি। মনের ভেতর প্রবল আপত্তি থাকলেও তিনি জানেন, সারোয়ার খানের সিদ্ধান্তের বিরুদ্ধে সবার সামনে কথা বললে সংসারে নতুন অশান্তি তৈরি হবে। আর তিনি এটাও ভালো করেই জানেন, একবার কোনো বিষয়ে সারোয়ার খান সিদ্ধান্ত নিয়ে ফেললে তা পরিবর্তন করানো প্রায় অসম্ভব। তাই তিনি শুধু নীরবে বসে রইলেন, কিন্তু তার চোখের দৃষ্টি বারবার বেলার দিকে ছুটে যাচ্ছিল। সেই দৃষ্টিতে ছিল অস্বীকৃতি, ক্ষোভ এবং এক নীরব প্রতিজ্ঞা। তিনি এখনও এই মেয়েটিকে তার পুত্রবধূ হিসেবে মন থেকে মেনে নিতে পারেননি, আর না কখনো মানবেন। সবশেষে সারোয়ার খান শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা হবে না। আজ বিকেলের মধ্যেই বেলার প্রয়োজনের জিনিসপত্র সায়রের ঘরে নিয়ে দিস বাসার, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কথাটা বলেই তিনি আবার নীরবে নাস্তা করতে শুরু করলেন। কিন্তু টেবিলে বসে থাকা বাকিদের আর কারো পক্ষেই স্বাভাবিকভাবে নাস্তা করা সম্ভব হলো না। প্রত্যেককেই বুঝতে পারছিল আজকের এই সিদ্ধান্ত শুধু একটি ঘর বদলের নয়, এটি হয়তো সায়র আর বেলার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা।